নমস্কার, খবর ডিকোডে আপনাদের স্বাগত জানাই। রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত আছে, শত্রুর সাথে যখন হাত মেলাবেন তখন খেয়াল রাখবেন আপনার পকেটের মানিব্যাগটা ঠিক জায়গায় আছে কিনা। আজ যে খবর আমরা ডিকোড করতে চলেছি সেটা কোনো সাধারণ আন্তর্জাতিক খবর নয়, সেটা হলো শতাব্দীর সবচেয়ে বড় রাজনৈতিক থ্রিলার, যেখানে স্ক্রিপ্ট লিখছে বেজিং, আর সেই স্ক্রিপ্টে একেবারে বাধ্য অভিনেতার মতো অভিনয় করে চলেছে এমন একজন মানুষ যার অহংকার এবং মেজাজ গোটা দুনিয়ায় জগদ্বিখ্যাত। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পের কথাই বলছি। একবার চোখ বন্ধ করে দৃশ্যটা কল্পনা করুন, যে ডোনাল্ড ট্রাম্প গত কয়েক বছর ধরে গলা ফাটিয়ে বলে এসেছেন যে চীন হলো আমেরিকার সবচেয়ে বড় শত্রু, যে মানুষটা কথায় কথায় ট্রেড ওয়ার বা বাণিজ্য যুদ্ধের হুমকি দিয়ে বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দিচ্ছিলেন। আজ সে মানুষটাই চীনের রাজকীয় লাল গালিচায় হাঁটছেন। দুপাশে ছোট ছোট বাচ্চারা আমেরিকার এবং চীনের পতাকা নাড়ছে, তোপ ধ্বনি দিয়ে তাকে স্বাগত জানানো হচ্ছে, আর খোদ কমিউনিস্ট চীনের বুকে দাঁড়িয়ে সগর্বে বাজছে আমেরিকার জাতীয় সঙ্গীত। ট্রাম্পের মুখে সেই চওড়া হাসি, যেন তিনি বিশ্ব জয় করে ফেলেছেন। দৃশ্যটা দেখে যে কারুরই মনে হতে পারে, বাহ, বরফ বোধহয় গলতে শুরু করেছে। আমেরিকা আর চীনের মধ্যে বোধহয় এবার একটা দারুণ বন্ধুত্বের অধ্যায় শুরু হতে চলেছে। কিন্তু মশাই, রাজনীতিতে যা এত চকচকে দেখায় তার গভীরে অনেক সময়ই লুকিয়ে থাকে ভয়ঙ্কর কোনো চোরাবালি। ট্রাম্প হয়তো ওই রাজকীয় অভ্যর্থনা দেখে গদগদ হয়ে গেছেন, কিন্তু আসল খেলাটা খেলল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি এমন এক মোক্ষম চাল চাললেন যা বুঝতে গেলে আপনাকে ইতিহাসের পাতা উল্টে আজ থেকে প্রায় ২৫০০ বছর পেছনে যেতে হবে। শি জিনপিং যখন ট্রাম্পের পাশে দাঁড়িয়ে ম্যান্ডারিন ভাষায় তার বক্তব্য রাখছিলেন, তখন তিনি খুব ঠান্ডা মাথায় হাসি মুখে একটা কথা বললেন। তিনি বললেন, বিশ্ব আজ এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে। চীন এবং আমেরিকা কি পারবে থুসিডাইডিস ট্র্যাপ থেকে নিজেদের বাঁচাতে? এই একটা লাইন শোনার পর পশ্চিমা বিশ্বের তাবর তাবর ভূরাজনৈতিক বিশ্লেষকদের রাতের ঘুম উড়ে গেছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বড় বড় খবরের কাগজে একটাই প্রশ্ন, কি এই থুসিডাইডিসের ফাঁদ? শি জিনপিং হঠাৎ কেন এই কথাটা বললেন? ব্যাপারটা একটু ভাবার চেষ্টা করুন। আজ থেকে প্রায় ২৪০০ বছর আগে ৪০০ খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন গ্রিসে একজন অত্যন্ত বুদ্ধিমান সামরিক কৌশলবিদ এবং ঐতিহাসিক ছিলেন, যার নাম থুসিডাইডিস। তিনি গ্রিসের দুই মহাশক্তিশালী নগররাষ্ট্র অ্যাথেন্স এবং স্পার্টার মধ্যে হওয়া যুদ্ধের ইতিহাস লিখতে গিয়ে একটা অদ্ভুত তত্ত্ব বা থিওরি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যখন পৃথিবীতে একটা রাজত্ব করা সুপার পাওয়ার বা মহাশক্তির পতন শুরু হয়, আর ঠিক সেই সময়ে একটা নতুন মহাশক্তির মাথাচাড়া দিয়ে ওঠে, তখন ওই দুই শক্তিশালীর মধ্যে একটা ভয়ঙ্কর যুদ্ধ হওয়াটা প্রায় অবধারিত। এই যে ক্ষমতার হাতবদল হওয়ার সময়কালের রক্তক্ষয়ী সংঘর্ষ, একেই ইতিহাসের পাতায় থুসিডাইডিস ট্র্যাপ বলা হয়। হার্ভার্ড ইউনিভার্সিটির প্রখ্যাত অধ্যাপক গ্রাহাম অ্যালিসন তার একটি বিখ্যাত বইয়ে গত ৫০০ বছরের ইতিহাসের এমন ১৬টি ঘটনার কথা উল্লেখ করেছেন, যেখানে একটি উদীয়মান শক্তি একটি প্রতিষ্ঠিত শক্তিকে চ্যালেঞ্জ করেছিল। আপনি শুনলে অবাক হবেন, ওই ১৬টি ঘটনার মধ্যে ১২টি ক্ষেত্রেই ফলাফল হয়েছিল ভয়ঙ্কর যুদ্ধ। তাহলে কি এই ফাঁদ থেকে বাঁচার কোনো উপায় নেই? আছে, আর সেই উপায়টার কথাই শি জিনপিং খুব সূক্ষ্মভাবে ট্রাম্পের কানের কাছে ফিসফিস করে বলে দিয়েছেন। ইতিহাসে এমনও উদাহরণ আছে যেখানে এই ক্ষমতার হাতবদল হয়েছে কোনো রকম রক্তপাত ছাড়াই। একটা সময় ছিল যখন বলা হতো ব্রিটিশ সাম্রাজ্যের কখনো সূর্য অস্ত যায় না, সারা দুনিয়া ছিল তাদের হাতের মুঠোয়। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন ব্রিটেনের অর্থনীতি ভেঙে পড়ল, তাদের সামরিক শক্তি তলানিতে এসে ঠেকল, তখন তারা বুঝতে পারল যে তাদের দিন শেষ। আর ঠিক সে সময়ই আটলান্টিকের ওপারে নতুন সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করেছে আমেরিকা। ব্রিটেন কিন্তু তখন আমেরিকার সাথে পাল্লা দিতে যায়নি বা যুদ্ধ করেনি। তারা খুব বুদ্ধিমানের মতো মেনে নিয়েছিল যে হ্যাঁ, আমরা এবার বৃদ্ধ হয়েছি, আমাদের ক্ষমতা কমছে, এবার
বিশ্ব শাসনের বাটনটা আমেরিকার হাতেই তুলে দেওয়া ভালো। তাই ব্রিটেন স্বেচ্ছায় আমেরিকার জুনিয়র পার্টনার বা ছোট ভাইয়ের ভূমিকা মেনে নিল। আজ পর্যন্ত ন্যাটো থেকে শুরু করে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ, যেখানেই আমেরিকার কোনো সমর্থন দরকার হয়, ব্রিটেন একেবারে বিশ্বস্ত লেফটেন্যান্টের মতো পাশে গিয়ে দাঁড়ায়। কিন্তু তারা সেই থুসিডাইডিস ট্র্যাপে পা দেয়নি, তারা সমঝোতা করে নিয়েছিল। এবার একটু সমীকরণটা মিলিয়ে দেখুন, শি জিনপিং আসলে ট্রাম্পকে ওই গ্রিক ইতিহাসের মোড়কে কি বার্তা দিলেন। তিনি একেবারে সরাসরি কিন্তু চরম কূটনৈতিক ভাষায় আমেরিকার প্রেসিডেন্টকে বুঝিয়ে দিলেন, দেখুন মিস্টার প্রেসিডেন্ট, আপনাদের দিন শেষ, আপনারা এখন অস্তমিত সূর্য, আপনাদের ক্ষমতা এখন ঢালু বেয়ে নিচের দিকে নামছে, আর আমরা অর্থাৎ চীন হলাম সেই নতুন সুপার পাওয়ার যে এখন দুনিয়া শাসন করার জন্য প্রস্তুত। এই সত্যিটা আমরাও জানি, আপনারাও জানেন, এবং সারা দুনিয়াও দেখছে। এখন সিদ্ধান্ত আপনাদের। আপনারা কি আপনাদের এই হারানো 1 নম্বর আসনটা ধরে রাখার জন্য আমাদের সাথে যুদ্ধে জড়াবে, নাকি ব্রিটেনের মতো বাস্তবটাকে মেনে নিয়ে আমাদের সাথে ক্ষমতা ভাগাভাগি করে নিয়ে চুপচাপ নিজেদের পতনটাকে স্বীকার করে নেবেন? ভাবতে পারেন, আমেরিকার মতো একটা দেশের প্রেসিডেন্টকে তারা মুখের ওপর দাঁড়িয়ে অন্য একটা দেশের রাষ্ট্রপ্রধান বলছে যে মেনে নিন, আপনারা আর আগের মতো শক্তিশালী নেই, আর ট্রাম্প সেখানে দাঁড়িয়ে সেই কথা হজম করছেন। এর চেয়েও বড় চমকটা অপেক্ষা করছিল একটু পরে। ডোনাল্ড ট্রাম্প, যিনি কিনা তার মুখের স্বভাবের জন্য বিখ্যাত, যাকে কোনো প্রশ্ন করলে তিনি 10টা অবান্তর কথা বলে চমক সৃষ্টি করতে ভালোবাসেন, সেই ট্রাম্পের এমন একটা রূপ দেখা গেল যা ভূরাজনীতির ইতিহাসে একটা কেস স্টাডি হয়ে থাকতে পারে। বেইজিংয়ের রাস্তায় শি জিনপিংয়ের সাথে ট্রাম্প যখন পাশাপাশি হাঁটছেন, তখন CNN-এর একজন আমেরিকান সাংবাদিক দূর থেকে চিৎকার করে ট্রাম্পকে প্রশ্ন করলেন, মিস্টার প্রেসিডেন্ট, আপনাদের মধ্যে কি তাইওয়ান নিয়ে কোনো কথা হলো? আপনি কি তাইওয়ান প্রসঙ্গটা তুলেছিলেন? সাধারণত এই ধরনের পরিস্থিতিতে ট্রাম্প কী করেন? তিনি হয়তো দাঁড়িয়ে পড়তেন, সাংবাদিকদের দিকে আঙুল তুলে বলতেন, অবশ্যই কথা হয়েছে, আমি সব ঠিক করে দেব, কেউ আমার চেয়ে ভালো ডিল করতে পারে না। কিন্তু না, সেই মুহূর্তে ট্রাম্পের শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ যদি আপনি খুঁটিয়ে লক্ষ্য করেন, দেখবেন তিনি যেন প্রশ্নটা শুনতেই পাননি। তিনি একেবারে চুপ করে মাথা নিচু করে সোজা হেঁটে চলে গেলেন। সাংবাদিকটি আবার প্রশ্ন করলেন, এবারও শূন্য প্রতিক্রিয়া, একেবারে পিন পতন নীরবতা। CNN-এর সাংবাদিকরা অবাক হয়ে বলছেন যে ট্রাম্পের এই নীরবতা অত্যন্ত অস্বাভাবিক। এই একই ট্রাম্পকে যখন কাশ্মীর নিয়ে কোনো প্রশ্ন করা হয়, তখন তিনি কি করেন? তিনি কিছু না ভেবেই লাফিয়ে উঠে বলেন, হ্যাঁ, কাশ্মীর খুব জলজান্ত সমস্যা, মোদি আর আমার খুব ভালো সম্পর্ক, আমি চাইলে এখনই মধ্যস্থতা করে এই সমস্যার সমাধান করে দিতে পারি। আমি তো 10টা যুদ্ধ থামিয়েছি, এটাও থামিয়ে দেব। একবারও ভাবেন না যে এতে ভারতের মতো একটা সার্বভৌম দেশের গায়ে কতটা আঁচড় লাগতে পারে। ভারতের সেন্টিমেন্ট নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু যখন তাইওয়ানের প্রসঙ্গ আসে, তখন চীনের সবথেকে বড় স্পর্শকাতর বা সেন্সিটিভ জায়গাটাতেই কেউ হাত দেয়, তখন এই প্রতাপশালী ট্রাম্প একেবারে স্পিকটি নট, মুখে কুলুপ। কেন? কারণ ট্রাম্প খুব ভালো করেই জানেন ভারতের সাথে দাদাগিরি করাটা আর চীনের ড্রাগনের লেজে পা দেওয়াটা এক জিনিস নয়। চীন পরিষ্কার বুঝিয়ে দিয়েছে তাইওয়ান তাদের রেড লাইন। এই লাইন পার হলে চীন সরাসরি সংঘাতে নামতে দুবার ভাববে না। আর ঠিক এই জায়গাতেই আমেরিকার বর্তমান দুর্বলতাটা একেবারে নগ্ন হয়ে বিশ্বের সামনে প্রকট হয়ে পড়েছে। আমেরিকা আজ আর সেই আমেরিকা নেই যারা চাইলে যে কোনো দেশে গিয়ে বোমা ফেলে সরকার বদলে দিতে পারে। একটু খেয়াল করলেই দেখবেন মধ্যপ্রাচ্যে আমেরিকার নীতি একেবারে মুখ থুবড়ে পড়েছে। ইরানের সাথে তাদের যে ছায়াযুদ্ধ বা অপারেশন এপিক ফিউরির মতো যত রকমের সামরিক পদক্ষেপ তারা নিয়েছে, তার কোনোটাই সঠিকভাবে সফল হয়নি। না তারা ইরানকে আটকাতে পেরেছে, না তারা ইউরোপের সাথে তাদের সম্পর্ক ভালো রাখতে পেরেছে। মধ্যপ্রাচ্য এক প্রকার আমেরিকার হাত ফসকে বেরিয়ে গেছে। এই রকম একটা পরিস্থিতিতে ট্রাম্প যদি এখন তাইওয়ান নিয়ে চীনের সাথে নতুন করে কোনো ফ্রন্ট খোলেন, তবে সেটা আমেরিকার জন্য আক্ষরিক অর্থেই আত্মঘাতী হবে। ট্রাম্প এখন একেবারে ব্যাকফুটে। তিনি মরিয়া হয়ে চাইছেন চীনের সাথে একটা সম্পর্ক ভালো করে বজায় রাখতে, কারণ
তার হাতে আর কোনো বিকল্প নেই। আর এই মরিয়া ভাবটার প্রমাণ পাওয়া যায় তার সফর সঙ্গীদের তালিকা দেখলে। ট্রাম্প নিজের এই সফরে একা যাননি, তিনি তার সাথে করে নিয়ে গেছেন এলন মাস্কের মতো ধনকুবের এবং মাইক্রোসফটের মতো আমেরিকার সবথেকে বড় টেক জায়ান্টদের সিইওদের। এর মানে কি? মানে হলো এই যে কথায় কথায় আমেরিকা বলতো না, আমরা চীনের ওপর থেকে নির্ভরতা কমিয়ে দেব, আমরা ডিকাপলিং করব, ওসব স্রেফ কথার কথা, স্রেফ রাজনৈতিক গুলগপ্প। বাস্তবটা হলো আমেরিকার এই মেগা কর্পোরেশনগুলো চীনের সস্তা ম্যানুফ্যাকচারিং আর চীনের বিশাল বাজার ছাড়া এক পা এগোতে পারবে না। পুঁজিবাদ বা ক্যাপিটালিজমের কোনো দেশপ্রেম হয় না মশাই, তাদের কাছে ব্যালেন্স শিটটাই আসল। তাই আমেরিকার নেতারা যতই মুখে চীনের সমালোচনা করুক, ভেতরে ভেতরে তারা চীনের সাথে অর্থনৈতিকভাবে আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে আছে। এই পুরো সিনারিওতে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো চীন এই সফরটাকে কিভাবে দেখছে। চীনের সাধারণ মানুষ থেকে শুরু করে তাদের সোশ্যাল মিডিয়া, সব জায়গায় এখন একটাই রব। তারা ট্রাম্পের এই সফরকে তাদের এক বিশাল বড় নৈতিক বা কূটনৈতিক বিজয় হিসেবে উদযাপন করছে। তারা বলছে, দেখো, যে লোকটা আমাদের বিরুদ্ধে ট্রেড ওয়ার শুরু করেছিল, আজ সে আমাদেরই দরজায় এসে হাত পাচ্ছে। তাদের দেশের ভেতরে এই মুহূর্তে জাতীয়তাবাদ বা পেট্রিয়টিজমের এমন একটা চরম সীমায় পৌঁছেছে যা হয়তো আমরা ভারতীয়রা কল্পনাও করতে পারবো না। এর পেছনে একটা খুব সহজ এবং রূঢ় সত্যি লুকিয়ে আছে। আমরা ভারতীয়রা অনেক সময়ই নিজেদের দেশের সমালোচনা করি, আমাদের অনেক ক্ষোভ থাকে। কেন থাকে? কারণ আমরা স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে এসেও আমাদের দেশের স্বাধীন মানুষকে সেই বিশ্বমানের জীবনযাত্রা, সেই পরিকাঠামো বা সেই ইকোনমিক বুম উপহার দিতে পারিনি, যেটা চীন পেরেছে। চীনের আজকের যে প্রজন্ম, তারা তাদের চোখের সামনে তাদের দেশকে একটা গরিব কৃষি নির্ভর দেশ থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত হতে দেখেছে। মাত্র একটা জেনারেশনের মধ্যে তারা দেখেছে কিভাবে কোটি কোটি মানুষ দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে এসে একটা উন্নত জীবনের স্বাদ পেয়েছে। যখন আপনার দেশের সরকার আপনাকে এই মাত্রার একটা অর্থনৈতিক নিরাপত্তা আর বিশ্বমঞ্চে একটা সুপার পাওয়ার হওয়ার অহংকার এনে দেয়, তখন দেশের মানুষের মধ্যে এই সরকারের প্রতি, সেই দেশের প্রতি একটা অগাধ বিশ্বাস এবং অন্ধ দেশপ্রেম তৈরি হওয়াটা খুব স্বাভাবিক। চীন সরকার খুব পরিকল্পিতভাবে তাদের দেশকে একটা সুতোয় গেঁথেছে। আজ শি জিনপিং যখন বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী দেশের প্রেসিডেন্টের চোখে চোখ রেখে কথা বলেন, তখন তার পেছনে ওই 140 কোটি আত্মবিশ্বাসী মানুষের জোর কাজ করে। আর এখানেই আমাদের অর্থাৎ ভারতের সবথেকে বড় আত্মবিশ্লেষণের জায়গাটা লুকিয়ে আছে। আমাদের ভাবতে হবে কেন আমাদের সাথে আমেরিকা বা বিশ্বের অন্যান্য দেশগুলো সেই সেন্সিটিভিটি বা সেই সম্মান নিয়ে কথা বলে না যেটা তারা চীনকে দেখায়, আর আমরা কেন এখনো সেই দাপটটা বিশ্বমঞ্চকে দেখাতে পারছি না। এর উত্তর একটাই, পাওয়ার রেসপেক্টস পাওয়ার। ক্ষমতা কেবল ক্ষমতাই বোঝে। আপনি মুখে যতই আদর্শ বা গণতন্ত্রের বুলি আওড়ান না কেন, যতক্ষণ না আপনি অর্থনৈতিকভাবে বা সামরিকভাবে এবং প্রযুক্তিগতভাবে নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে আপনি অন্যের সাপ্লাই চেইন নিয়ন্ত্রণ করতে পারেন, ততক্ষণ আপনাকে কেউ সমীহ করবে না। চীন সেটা পেরেছে। তারা সারা বিশ্বের সাপ্লাই চেইনের এমন একটা নার্ভ সেন্টারে বসে আছে যে আজ ডোনাল্ড ট্রাম্প চাইলেই তাদের ছুঁড়ে ফেলতে পারবেন না। উল্টে ভারতের মাটিতে হওয়া কোয়াড সামিট এড়িয়ে গিয়ে ট্রাম্পকে ছুটে যেতে হচ্ছে বেইজিংয়ের দরবারে। তাহলে অঙ্কটা কি দাঁড়াচ্ছে? বিশ্ব রাজনীতির এই দাবার বোর্ডে আমেরিকা এখন সেই রাজা যে বুঝতে পারছে তার চারপাশে গুটিগুলো আস্তে আস্তে কাটা পড়ছে, আর উল্টো দিকে ড্রাগন ধীরে ধীরে চেকমেট করার দিকে এগোচ্ছে। শি জিনপিং এর এই থুসি ডাইডিস ট্র্যাপের মন্তব্যটা আসলে কোনো বন্ধুসুলভ উপদেশ ছিল না, এটা ছিল একটা পরিষ্কার হুঁশিয়ারি। আগামী কয়েকটা বছর গোটা বিশ্বের জন্য এবং বিশেষ করে আমাদের এশিয়া মহাদেশের জন্য অত্যন্ত ক্রুশিয়াল হতে চলেছে। আমেরিকাকে সত্যি কোনো রক্তপাত ছাড়া তাদের এই 1 নম্বর সিংহাসনটা চীনের হাতে ছেড়ে দেবে? ইতিহাসের পাতা তো বলছে এমনটা সহজে হয় না। আর যদি আমেরিকার শেষ মরণ কামড় দেওয়ার চেষ্টা করে, তবে তার প্রভাব আমাদের মতো দেশগুলোর ওপর কতটা পড়বে সেটা একটা বিরাট প্রশ্নচিহ্ন। বন্ধুরা, রাজনীতির এই যে খেলা, যেখানে বাইরে হাসিমুখ আর ভেতরে ছুরির শান দেওয়া চলে, এই খেলাটাকে বুঝতে গেলে একটু গভীরে গিয়ে ভাবতে হয়। আপনাদের কি মনে হয়, আমেরিকার কি সত্যিই পতন শুরু হয়ে গেছে? ডোনাল্ড ট্রাম্পের এই নীরবতা কি আসলে একটা সাময়িক পিছুহটা, নাকি এটা আমেরিকার দীর্ঘমেয়াদী পরাজয়ের প্রথম ধাপ? আর এই নতুন বিশ্ব ব্যবস্থায় ভারত কোথায় দাঁড়িয়ে আছে?
আপনাদের সেই মূল্যবান মতামত এবং বিশ্লেষণ অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা আপনাদের প্রতিটি মন্তব্য অত্যন্ত গুরুত্ব সহকারে পড়ি। আজকের এই গভীর এবং দীর্ঘ বিশ্লেষণ এখানেই শেষ করছি। এরকমই খবরের পেছনের খবর নিয়ে আলোচনা করব আমি, তাই খবর ডিকোডকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।